This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই আবেদন করেছিল সিবিআই, সেই আবেদনটি গ্রহণযোগ্য জানিয়ে দিয়েছে আদালত। ঠিক কি বলেছে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ ঠিক কি জানিয়েছে? দেখো, মামলার শুনানি শেষ হয়ে গেলেও রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি। এবং শুরু থেকেই যদি আমরা এই মামলার দিকে যদি দেখি, তাহলে গত 18ই জানুয়ারি শিয়ালদা আদালত এই আরজি করে যে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার শেষে অভিযুক্তকে 50,000 টাকা জরিমানা এবং তার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের অর্থাৎ যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল শিয়ালদা আদালত। এবং তারপরেই এই শিয়ালদা আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছিল রাজ্য সরকার এবং তারা তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় যে অভিযুক্তকে যাবজ্জীবন নয়, তাকে ফাঁসির সাজা শোনাতে হবে। এই মর্মে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতে তৎকালীন সময় অর্থাৎ যে সময় মামলার দায়ের করা হয়েছিল রাজ্যের তরফ থেকে, সেই সময় মামলার গ্রহণযোগ্যতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন খোদ বিচারপতি দেবাংশু বসাক। যদিও পরবর্তী সময় দেখলাম একই প্রেয়ার অর্থাৎ একই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলো সিবিআই, যারা মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশেই তারা তদন্ত শুরু করেছিল এবং আলাদা করে তারা আরসি কেস পর্যন্ত ফাইল করেছিল। এবং নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলেছে, সেই বিচার প্রক্রিয়াতে তারা যে সমস্ত ধারা দিয়েছিল, সেই ধারার উপরেই বিচার হয়েছিল। এবং সিবিআই সেখানে মামলায় তারা সরাসরি দাবি করেছিল যে এই মামলায় রাজ্যের কোনো ভূমিকা নেই, রাজ্যের কোনো এখতিয়ার নেই। এই মামলার রাজ্যের মামলা গ্রহণযোগ্যতা নিয়ে সিবিআইও প্রশ্ন তুলেছিল। দীর্ঘ শুনানি হয়েছে, সেই শুনানিতে সিবিআই বারবার তারা আবেদন করেছে যে এই মামলাতে রাজ্যের কোনো ভূমিকা নেই। তবে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বারবার আদালতকে বোঝানোর চেষ্টা করেছে যে বিহারে যখন গোখাদ্য কেলেঙ্কারি হয়েছিল, সেই সময় সিবিআইয়ের সাথে সমান্তরাল বিহার সরকার তারা তদন্ত করেছিল। তাহলে কেন এই মামলায় সিবিআইয়ের সাথে রাজ্য আবেদন করতে পারে না? এইরকম একাধিক জাজমেন্ট তুলে ধরেছিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। যদিও সেই মামলার শুনানির শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি দেবাংশু বসাক এবং আজকে চূড়ান্ত রায়ে দুটি লাইন তিনি স্পষ্ট করেছেন। একটি হচ্ছে রাজ্য সরকার যে অ্যাপিল করেছিল, সেই অ্যাপিলটা অ্যাডমিট করলো না, অর্থাৎ এই মামলা কিন্তু গ্রহণ করলো না কলকাতা হাইকোর্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে সিবিআইয়ের যে অ্যাপিল, সেই অ্যাপিলটা অ্যাডমিট করলো, মানে সিবিআইয়ের যে আবেদন, সেই আবেদনটা মঞ্জুর করলো। এবার প্রশ্ন হচ্ছে যে এই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়াতে যেভাবে সিবিআই তারা ধারাবাহিক যে অভিযোগ এনেছিল, সেই ধারাবাহিক অভিযোগের ভিত্তিতেও কিন্তু নিম্ন আদালত ফাঁসির সাজা শোনায়নি। এখন দেখার বিষয় সিবিআই উচ্চ আদালতে আদৌ সঞ্জয় রায়ের ফাঁসির সপক্ষে কি কি বক্তব্য তুলে ধরে, সেটাও যেমন একদিকে দেখার রয়েছে। তবে প্রশ্ন উঠে আসছে কিন্তু সেই নির্যাতিতার পরিবার থেকে, তার কারণ এই মামলার যখন শুনানিতে তাদেরকে পক্ষ করা হয়েছিল অর্থাৎ মামলায় যখন যুক্ত করা হয়েছিল, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সরাসরি ফাঁসির সাজা কিন্তু তারা চায়নি। তারা চেয়েছে যাবজ্জীবন যেমন রয়েছে সেই যাবজ্জীবন হোক এবং তদন্ত আবার ভালোভাবে যাতে নিরপেক্ষভাবে তদন্ত করা হয়, এই মর্মে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল। এবং এই আবেদন এখানেই শেষ নয়। নির্যাতিতার পরিবার সিবিআই তদন্তের উপর কোনো রকম আস্থা রাখতে পারছে না এবং শুরু থেকে একের পর এক প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী যে শুনানি রয়েছে, অর্থাৎ এই সঞ্জয় রায়ের আদৌ ফাঁসি হবে কিনা সেটা উচ্চ আদালত স্থির করবে, অর্থাৎ হাইকোর্ট স্থির করবে। সেখানে নির্যাতিতার পরিবারের আর কি কি বক্তব্য থাকতে পারে
সেটাও যেমন দেখার রয়েছে। তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে একাধিক অভিযোগ নিয়ে গিয়েছে এই সিবিআইয়ের বিরুদ্ধে, সেখানেও সুপ্রিম কোর্ট কি পর্যবেক্ষণ দেয় সেদিকেও যেমন নজর থাকবে। আরও একটি বিষয় প্রবীর তোমাকে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে, দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, সেই সন্দীপ ঘোষের মামলাও কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হবে, যেখানে সন্দীপ ঘোষ তারা চেয়েছে যে নিম্ন আদালতে যে চার্জ গঠন প্রক্রিয়া হচ্ছে সেই চার্জ গঠন প্রক্রিয়ার আগে তাদেরকে বেশ খানিকটা সময় দেওয়া হোক। সেই সংক্রান্ত মামলা আর কিছুক্ষণের মধ্যেই শুনানি হবে। তারই মাঝে রাজ্য সরকারের অবশ্যই কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা এই আরজিকর মামলায়, যেখানে রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে তারা ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য ষষ্ঠী। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের আরজিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা মামলা খারেজ। যদিও সিবিআই এর মামলাটি গ্রহণযোগ্য, রাজ্য সরকার এবং সিবিআই একই আবেদন জানিয়েছিল, অর্থাৎ আরজিকর কাণ্ডে মূল যে অভিযুক্ত এবং এখনো পর্যন্ত একজনই অভিযুক্ত নির্যাতিতাকে ক্রুর ধর্ষণ কাণ্ডে, সেই সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আবেদন জানিয়েছিল। এখানে সিবিআই যেমন সেই আবেদনের পাশাপাশি জানিয়েছিল রাজ্যের কোনো এখতিয়ার নেই এই বিষয়ে আবেদন জানাবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, আরজিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা আবেদন খারেজ, কিন্তু সিবিআই এর মামলাটি গ্রহণযোগ্য জানালো আদালত। কি বলবেন? ব্যাপারটা শুনুন, ব্যাপারটা হচ্ছে সরকার আমাদের মুরগি ভেবেছে এবং সামহাউ আমরা মুরগিও। কারণ সরকার জানতো যে এটা খারিজ হবে, ওর ফাঁসি দেওয়ানো লক্ষ্য নয়। আমি যে ফাঁসির কতটা সপক্ষে এটাই প্রমাণ করা তার মূল উদ্দেশ্য। এন্ড শি ডিড ইট সাকসেসফুলি। এই যে প্রচার, রাজ্য সরকার চেষ্টা করেছিল, কোর্ট নিল না তাই ফাঁসিতে চড়াতে পারলাম না, এই যে অ্যাটিটিউডটা, এটা উনি করে দেখিয়ে দিলেন। উনি জানেন উনি এখতিয়ার বহির্ভূত কাজ করছেন, উনি জানেন উনি আইন বহির্ভূত কাজ করছেন, উনি জানেন অনেক কোটি কোটি টাকা খরচা করে এত লয়ার পুষে রাখেন। কপিল সিবালরা কি এটা জানে না? তারা যারা তাকে অ্যাডভাইস দেয়, মনু সিংভিরা কি জানে না? তারা জানে, কিন্তু ওটা করার উদ্দেশ্য ছিল না যে মামলায় পার্টিসিপেট করে ফাঁসিতে চড়ানো, এটা উদ্দেশ্য নয়। এটা হচ্ছে কুমিরের ছানা, হাতির সামনের দুটো দাঁত খাওয়ার জন্য নয়, দেখানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাও তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, শুনলেন আপনারা, যে রাজ্য সরকারের আসলে উদ্দেশ্য ছিল না অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসিতে চড়ানোর। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের, আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। তবে একই আবেদন জানিয়েছিল সিবিআই, সেই মামলাটি কিন্তু গ্রহণ করা হয়েছে আদালতের তরফে। রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআই এর বক্তব্য ছিল, তারা সঞ্জয় সর্বোচ্চ শাস্তি চেয়েছে, কিন্তু নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে? তারা উদাহরণ হিসেবে লালু প্রসাদ যাদবের মামলার প্রসঙ্গ টেনে এনেছিলেন। ডেপুটি সলিসিটর জেনারেল সিবিআইয়ের আইজিপি রাজদীপ মজুমদার জানিয়েছিলেন, লালু প্রসাদের মামলার ক্ষেত্রেও কিন্তু রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি। আদালতে রাজ্য সরকারের যদিও পাল্টা যুক্তি ছিল, তদন্ত এবং আইন শৃঙ্খলা রাজ্য সরকারের বিষয়। আরজিকর কাণ্ডের তদন্ত রাজ্যের পুলিশই শুরু করেছিল, তারপরে সিবিআইকে তা হস্তান্তরিত করা হয়, ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত। কলকাতা হাইকোর্টে সিবিআই এবং রাজ্যের এই মামলায় অন্য অবস্থান নিয়েছে আরজিকরের নির্যাতিতার পরিবার। তারা জানিয়েছে তারা এই মামলায় সঞ্জয়ের ফাঁসি চায় না।
প্রথম থেকে নির্যাতিতার পরিবার দাবি করে আসে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। আর আরো কেউ এর সঙ্গে জড়িত। দোষীদের সকলের শাস্তি দাবি জানিয়েছে নির্যাতিতার বাবা মা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডাক্তার সুবর্ণ গোস্বামী। ডাক্তার গোস্বামী, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে যে আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফে তা খারিজ হয়ে গেলেও সিবিআই এর মামলা গ্রহণযোগ্য, কি বলবেন? দেখুন, এই কথাটা আমরা প্রথম দিন থেকে বলছিলাম যে রাজ্য প্রশাসন একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এই সঞ্জয়কে প্রথম থেকে তারা গ্রেপ্তারের পরের দিন থেকে সঞ্জয় ফাঁসি চাইছে। কেউ শাসক দলের কোনো নেতা আরো দু কদম এগিয়ে তারা আবার এনকাউন্টার চাইছে। তার কারণ তথ্য প্রমাণ লোপাট করা হয়ে গেছে। এখন একমাত্র গুরুত্বপূর্ণ সাক্ষী এখনো অব্দি যে সামনে এসছে, তাকে যদি নিকেশ করে ফেলা যায় তাহলে বাকি অপরাধীদের চিরতরে পর্দার আড়ালে রেখে দেওয়া যাবে। কেউ প্রকৃত সত্যটা জানতে পারবে না। সেই জন্যই তারা ফাঁসি চেয়েছে, কেউ অথবা এনকাউন্টার চেয়েছে। যখন দেখা যাচ্ছে নিম্ন আদালতে তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে গেল, তখন ওরা ভাবলো যে সঞ্জয়ের বেঁচে থাকাটা তাদের কাছে ঠিক। সেই জন্য আইনি এখতিয়ার না থাকা সত্ত্বেও এই যে হাইকোর্টে তারা চলে গেল সঞ্জয়কে নিকেশ করে দেওয়ার জন্য, এটা আসলে অপরাধীদের বার্তা দিল যে দেখো তোমাদের কাছে জন্য আমরা কত দূর অব্দি যেতে পারি তোমাদের আড়াল করবার জন্য। আমার আইনি এখতিয়ার থাকুক বা না থাকুক, আমি গিয়ে অন্য অপরাধীদের বাঁচানোর জন্য যে কম গুরুত্বপূর্ণ যাকে ফাঁসি দিলে আমার কিছু যায় আসে না, বাকি প্রভাবশালী অপরাধীদের আড়াল করবার জন্য আমি একজন কম প্রভাবশালী একটা ছেলেকে আমি মৃত্যুদণ্ড অব্দি চাইতে যেতে পারি, আমার আইনে এখতিয়ার থাকুক বা না থাকুক। এটা অপরাধ জগৎকে আসলে বার্তা দেওয়া হলো, এইটা যে আমরা মনে করছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুবর্ণ গোস্বামীর সঙ্গে, এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। তিনি যা প্রতিক্রিয়া দিলেন আপনারা শুনলেন, অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন তিনি। এর আগেও আমরা কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। আমরা দেখে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে ফের থাকা রাজ্যের আর্জিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের যে আবেদন, সেই রাজ্য যে আবেদন করেছিল সেই আবেদন খারিজ। একই আবেদন জানানো হয়েছিল তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফ থেকেও। তবে রাজ্যের আবেদন খারিজ করলেও সিবিআই এর মামলাটি গ্রহণযোগ্য জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। আমরা এই নিয়ে কথা বললাম ডাক্তার সুবর্ণ গোস্বামীর সঙ্গে, এবং তিনি তার প্রতিক্রিয়াতে যেমনটা জানালেন যে তারা কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন যে এই ঘটনায় জড়িত রয়েছে আরও কেউ, এবং সেক্ষেত্রে কিন্তু এই আরও ইনভেস্টিগেশন অর্থাৎ আরও তদন্ত হওয়া উচিত। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী কৌস্তব পাকসে। কৌস্তববাবু নমস্কার, ফার্স্ট নিউজে আপনাকে স্বাগত জানাই। হাইকোর্টে ফের থাকা রাজ্যের আর্জিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্য যেমন আবেদন করেছিল, সিবিআইও আবেদন করেছিল। রাজ্যের আবেদন খারিজ, সিবিআই এর মামলা গ্রহণযোগ্য জানালো আদালত, কি বলবেন? কথাটা আমরা বারবারই বলেছিলাম, রাজ্য সরকারের যে স্টান্সটা, যে এনহান্সমেন্টের চাওয়া, সেটা মেনটেনেবল না, আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম। সেক্ষেত্রে এটা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় প্লেইং টু দি গ্যালারি ছাড়া কিছু না। এটা গোটা রাজ্যের মানুষ বোঝে, সবাই বোঝে। সিবিআই মেনটেনেবল ছিল সিবিআই এর অ্যাপ্লিকেশনটা, সেটাও আমরা সকলে জানি। এবারে বাদবাকিটা কোর্টের উইজডমের উপরে, কোর্টের বিচার্য বিষয়। কোর্ট যেটা ভালো মনে করেছে, এই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এবারে দেখা যাক বাদবাকি আর কি পরবর্তীকালে এরা সুপ্রিম কোর্ট করে কি না করে। ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী কৌস্তব পাকসের সঙ্গে, এবং তিনিও তার প্রতিক্রিয়া দিয়েছেন, আপনারা শুনলেন। অর্থাৎ সবাই চাইছে আরও কিন্তু যাতে ইনভেস্টিগেশন হয়, আরও যাতে তদন্ত হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চ জানিয়েছে সিবিআই আর্জিকর কাণ্ডে তদন্ত করছে, তাই তাদের আবেদন এক্ষেত্রে গ্রহণযোগ্য। রাজ্য সরকার যে আবেদনটি করেছে তা গ্রহণযোগ্য নয়। উভয়ের আবেদন এক,
কিন্তু রাজ্যের মামলা খারিজ করে দেওয়া হলো। তা সত্ত্বেও রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআই এর বক্তব্য ছিল তারাও সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চেয়েছে, কিন্তু নির্যাতিতার পরিবার, তদন্তকারী সংস্থা কিংবা দোষী নিজে হাইকোর্টের দ্বারস্থ না হলে রাজ্য কিভাবে এই আবেদন করতে পারে? এবং সেক্ষেত্রে ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার, যিনি সিবিআই এর আইনজীবী, তিনি কিন্তু এই মামলার প্রসঙ্গ টেনে এনেছিলেন। লালু প্রসাদ যাদবের সেই মামলার প্রসঙ্গ টেনে এনেছিলেন। তার ক্ষেত্রেও কিন্তু রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হয়নি। তবে আদালতে রাজ্যের পাল্টা যে যুক্তি দেওয়া হয়, তদন্ত এবং আইন শৃঙ্খলা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ইনভেস্টিগেশন টোটালটাই স্টেট গভর্নমেন্টের বিষয় এবং আর্যিকর কাণ্ডের তদন্ত পুলিশই শুরু করেছিল, পরে তা হস্তান্তরিত করা হয় সিবিআইকে। তাই রাজ্যের এই আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয়। অপরদিকে রাজ্যের এই মামলায় অন্য অবস্থা নিয়েছে আর্যিকরের নির্যাতিতার পরিবার। তারা জানিয়েছে তারা এই মামলায় সঞ্জয়ের ফাঁসি চায় না। প্রথম থেকে নির্যাতিতার পরিবার দাবি করা আছে একা সঞ্জয়ের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস তামিম। ফেরদৌস সাহেব, আর+প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। হাইকোর্টে ফের থাকা রাজ্যের আর্যিকর কাণ্ডে সঞ্জয়ের যে ফাঁসি, রাজ্যের যে আবেদন করেছিল, সিবিআই আবেদন করেছিল, রাজ্যের আবেদন খারিজ, কি বলবেন? খুব স্বাভাবিক, কারণ রাজ্য সরকার তারা প্রথমে তাদের অধীনস্থ সংস্থায় তদন্ত করছিল এবং তাদের হাত থেকে সিবিআই এর হাতে তদন্তভার যায়। তো খুব সঙ্গত কারণেই রাজ্যের আবেদন খারিজ করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয় একাই এই অপরাধটি সংগঠিত করেছে, এটা তো সিবিআই প্রথমে চার্জশিট দিয়ে বলেননি। সিবিআই প্রথম যে চার্জশিট, সেই চার্জশিটে লার্জার কনস্পিরেসির কথা আছে, সেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর কথা আছে। সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসি দীর্ঘদিন গ্রেপ্তার ছিলেন। পরবর্তীতে যেহেতু উইদিন দ্য স্টিপুলেটেড টাইম তারা বেল, যেহেতু চার্জশিট দিতে পারেননি সাপ্লিমেন্টারি চার্জশিট, তাই তারা বেল পেয়েছেন, অর্থাৎ ডিফল্ট বেল পেয়েছেন। তো শুধুমাত্র সঞ্জয়ই আছেন এই অপরাধ কর্মে, আর কেউ নেই, এই কনক্লুশন টানাটা একেবারেই সঠিক নয়। খুব সঙ্গত কারণেই রাজ্যের আবেদন খারিজ হয়েছে। একটা বিষয় আমি ওখানে জানবার চেষ্টা করবো ফেরদৌস সাহেব, যে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাপিলটা করা হয়েছিল, সেইটা যে সেখানে রিফিউজড হবে, এটা কি রাজ্য সরকারের তাবর আইনজীবীরাও জানতেন না যে একই আবেদন সিবিআইও করেছে এবং তারা এখানে তাদের করা এই অ্যাপিলটা গ্রহণযোগ্য হবে না? অবভিয়াসলি দেখুন, তারা এটা নিয়ে রাজনীতি করছেন, যেহেতু বুঝতে পেরেছিলেন যে এটা নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে, তাই সেই ক্ষোভ বিক্ষোভ থেকে বাঁচার জন্য যে দেখো আমিও তো সঞ্জয়ের ফাঁসি চাইছি, এটা বলে আসলে রাজ্যের বর্তমান শাসক দল তারা রাজনীতি করতে চাইছিলেন এবং সেই রাজনীতি খুব সঙ্গত কারণেই সেটা আদালত খারিজ করে দিয়েছেন। রাজ্য সরকারের যে শাসক দল, রাজ্য সরকারে যারা রয়েছেন, এই শাসক দলের রাজনীতির অংশ তো আর আদালত হবে না। ফলে খুব স্বাভাবিকভাবেই যারা পার্টিজ ছিলেন সেখানে, নির্যাতিতার পরিবার বা সিবিআই বা ধরুন ইভেন সঞ্জয়ও, সে ক্রিমিনাল, রাজ্য সরকারের খুব একটা এখানে ভূমিকা নেই। কিন্তু রাজ্য সরকার ওই গায়ে মানে না আপনি মরল এই অবস্থা করে তারা সেখানে গেছিলেন, খুব সঙ্গতভাবে মুখ পুড়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা শুনলেন বিশিষ্ট আইনজীবী ফেরদৌস তামিম, তিনি কি প্রতিক্রিয়া দিলেন। অর্থাৎ এটা নিয়ে পুরো রাজ্য সরকার রাজনীতি করেছে এবং যে কারণের জন্য তারা জানতো যে তাদের এই আবেদন থোপে টিকবে না, হাইকোর্টে রিফিউজ হবে, রিজেক্ট হবে, তবুও তারা কিন্তু এটা নিয়ে আপিল করেছিলেন। আপনাদেরকে আর একবার দাঁড়িয়ে রাখি, হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। আর্যিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। অপরদিকে একই আবেদন জানিয়েছিল সিবিআই, সেই মামলাটি গ্রহণযোগ্য জানিয়ে দিল আদালত। আমরা দেখি আরো একবার জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। আর্যিকর কাণ্ডে সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের করা মামলা খারিজ।
খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। যদিও সিবিআই এর করা মামলাটি গ্রহণ করেছে তারা।